এলিমেন্ট লাইনে আসাটা আসলে আমার কাছে মনে হয় না এটাকে আলাদা কোনো লাইন হিসেবে ধরা উচিত। আমার মতে প্রতিটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তার আশপাশে যে পশু পাখি আছে তাদের প্রতি সহায় হওয়া। ছোটবেলা থেকেই আমার কুকুর বিড়ালের প্রতি এমনি অনেক মায়া মমতা ছিল, পছন্দ করতাম। ছোটবেলা থেকে আমার একটা কুকুর ছিল, নাম ছিল কালো, পছন্দের কুকুর। আমি প্রতিদিন স্কুল থেকে যখন আসতাম কালো দৌড়ে আসতাম আমার সাথে দেখা করতে। পরে একটা সময় কালোকে হচ্ছে ডিএনসিসি থেকে নেট দিয়ে মেরে নিয়ে চলে যায়। তখন ডিএনসিসি একটা প্রথা ছিল কুকুর মেরে ফেলা, যেটা হচ্ছে 2019-এ প্রাণী আইনে হওয়ার পর এটা বন্ধ করা হয়েছে। ছোটবেলা থেকে যখন আমি দেখছি যে ওদের প্রতি মানুষের একটা সবসময় অত্যাচার হয়, অবিচার হয়, জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগতো। আমার চোখের সামনে আমি দেখেছি যে কুকুরদেরকে গলায় কেচি দিয়ে ধরে ধরে পিটিয়ে তারপর মারা হয়েছে। এই জিনিসগুলো আমার মনে অনেক দাগ কাটে। আমার কখনো ইন্টেনশন ছিল না এনিমেল নিয়ে কাজ করার। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি বড় ইঞ্জিনিয়ার হব বা ইলেকট্রিক্যাল লাইনে পড়বো, কিন্তু হতে পারে যে এটা আমার ভাগ্যে ছিল বা আল্লাহ চাইছেন দেখে আমি এই সেক্টরে আসা হয়েছে। 2019-এ আমি হচ্ছে তখন ফুড ডেলিভারি দিয়ে পাঠাও দিয়ে পার্ট টাইম জব আর কি এটা। তখন হচ্ছে আমি 60 ফিটে ফুড ইঞ্জিনিয়ারিং নামে একটা রেস্টুরেন্ট আছে, তো আমি তখন হচ্ছে ওইখানে ফুড ডেলিভারি নেওয়ার জন্য রেস্টুরেন্টে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় সাইকেলটা পার্কিং করার পর আমি দেখেছি আপু একটা কুকুরের সামনে দাঁড়িয়ে আছে, আশপাশে 4-5 জন মানুষ ঘেরাও করা। তো আমি কৌতূহলবশত কাছে গেলাম, যে দেখি যে কুকুরটার হাতটা হচ্ছে প্রায় বিচ্ছিন্ন হয়ে আছে, শুধু চামড়াটা ঝুলে আছে। উনি হচ্ছে হেল্প চাচ্ছে যে ওরে একটু ক্লিনিকে নিয়ে যেতে হবে, কিন্তু যেহেতু কুকুর সবাই ঘৃণা করে, কেউ হচ্ছে আকবার আসতে চাচ্ছে না। তো আমি ওই মুহূর্তে ওনার সাথে কুকুরটাকে নিয়ে 60 ফিটে ভাঙ্গাবাড়ি যেটা ক্লিনিক ছিল ওনার ওখানে নিয়ে যাই। এবং আমি তখন ওই মুহূর্তে আমার পকেটে সম্ভবত 500 কিছু টাকা ছিল। ওই টাকাটা আমি হচ্ছে ওই কুকুরের ট্রিটমেন্ট বাবদ ওই আপুকে দিয়ে দিই। এবং ট্রিটমেন্ট করার পর আপু তখন আরেকটা হেল্প চাচ্ছিল যে ওকে একটু একটা শেল্টারে দিয়ে আসতে হবে, কারণ এই অবস্থায় তো ওকে রাস্তায় রেখা যাবে না। আমি তারপরের দিন কুকুরটাকে হচ্ছে একটা শেল্টারে দিয়ে আসি বুঝিলাম। তো ওই সময় আমি জানতে পারি যে বাংলাদেশে এনিম্যাল ওয়েলফেয়ার বলতে কিছু টিম আছে, গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ওরা এর মাধ্যমে হচ্ছে কুকুর বিড়াল নিয়ে কাজ করে। ওনার মাধ্যমে তখন আমি এই গ্রুপগুলোতে অ্যাড হই। আস্তে ধীরে আমি প্রতিদিন ফুড ডেলিভারি দেওয়ার পর যে ফ্রি টাইমটা থাকে তখন হচ্ছে কুকুর বিড়াল থেকে আমি সময় দিতাম, রেস্কিউ করতাম, ট্রিটমেন্ট দিতাম, শেল্টারে দিয়ে আসতাম। ওই দিনের পর থেকে আমার আসলে কুকুর বিড়াল নিয়ে কাজ করাটা শুরু হয়েছে। প্রতিদিন হচ্ছে 15-20 জন মানুষ আমাকে ফোন দিত। আমার নাম্বারটা হচ্ছে ফেসবুকের কল্যাণে অনেক বেশি তাড়াতাড়ি মানুষের কাছে ছড়িয়ে গেছে যে এই ছেলে হচ্ছে কুকুর বিড়াল নিয়ে কাজ করে। তো আমি আমার সাইকেলটা নিয়ে প্রতিদিন হচ্ছে ফুড ডেলিভারি দিতে বেরোতাম, সন্ধ্যা পর্যন্ত ডেলিভারি দিতাম। সন্ধ্যার পর হচ্ছে সন্ধ্যা থেকে রাত 12টা-1টা পর্যন্ত আমি কুকুর বিড়ালদেরকে হচ্ছে স্পট ট্রিটমেন্ট দিতাম, প্রাথমিক চিকিৎসা দিতাম। কারণ তখন হচ্ছে আমার কোনো শেল্টার ছিল না যাদেরকে আমি শেল্টার দিব, আর ডাক্তারের কাছে নেওয়ার মতো আর্থিক অবস্থা আমার তখন থাকতো না। তো আমি যেটা করতাম যে ডাক্তারদের সাথে পরামর্শ করতাম যে এটা কুকুরটার কি ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, সেটা জেনে ওনাদের মাধ্যমে তখন আমি চিকিৎসাটা দিতাম। আচ্ছা, বগু পেট কেয়ার দেওয়ার চিন্তা ভাবনাটা আসছে 2020 সালে। 2019-এ যখন আমি রেস্কিউ করা শুরু করি তখন আমি দেখি যে ম্যাক্সিমাম কুকুর হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে আহত হচ্ছে। তার কারণ হচ্ছে যে বাইকাররা বা যারা ড্রাইভাররা আছে তারা হচ্ছে সামনে যে কুকুর সেটা দেখতে পারে না। তো আমার চিন্তা ভাবনা আসলে যদি আমি এমন কিছু করতে পারি, এমন কোনো একটা বেল বানাতে পারি যেটা হচ্ছে দূর থেকে আলোটা রিফ্লেক্ট করবে, তাহলে হচ্ছে হতে পারে আমি কুকুরের অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেকাংশ কমায় ফেলবো। তো আমি হচ্ছে অনেক গুগল থেকে অনেক যাচাই বাছাই করা শুরু করি, তারপর নবাবপুরে যাওয়া আসা করি, তারপর গুলিস্তানের মতো জায়গায় যাই, চায়নার যে ইম্পোর্টার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। ফাইনালি হচ্ছে আমি পিভিসি রিফ্লেকটিভ নামে হচ্ছে একটা ইকুইপমেন্টস খুঁজে পাই। এইটা হচ্ছে যখন আমি খুঁজে পাওয়ার পর এবার পরবর্তী চিন্তা ভাবনা হচ্ছে যে এটাকে আমি কতটা রিজনেবল প্রাইসে মানুষের কাছে পৌঁছাতে পারবো, কারণ এখানে অধিকাংশ কুকুর হচ্ছে রাস্তার কুকুর। আমি যদি এটাকে 100-200 টাকা সেল করি সাধারণভাবে কেউ আমার থেকে এটা নিবে না। আমার এখানে উদ্দেশ্যটাই ছিল কুকুরগুলোকে হেল্প করা। বিজনেস পারপাসে যদি আমি করতাম তাহলে হয়তো আমি আরো বেশি প্রফিট করতে পারতাম, কিন্তু যেটা আমার উদ্দেশ্য ছিল যে কুকুরগুলো হেল্প করা, ম্যাক্সিমাম কুকুরগুলো তখন আর এই বেলগুলো পেতো না, কারণ মানুষ হচ্ছে এই এত দাম দিয়ে তো রাস্তায় কুকুরের জন্য নিবে না। দেখা গেছে একটা বেল একদিন পর দ্বিতীয় দিনে সেগুলো চুরি হয়ে যায়। তো ওইখান থেকে প্রথম হচ্ছে কুকুরের জন্য রিফ্লেক্টিভ বেল বানানোর চিন্তা ভাবনা করি। 2021 সাল থেকে হচ্ছে আমি চিন্তা করি প্যারালাইজ কুকুর বিড়ালের জন্য হুইলচেয়ার বানাবো। এটা বাইরের দেশ থেকে আনতে গেলে দেখা গেছে যে একটা বিড়ালের হুইলচেয়ার পিছে 6 থেকে 7 হাজার, কুকুরের হুইলচেয়ার গুলো 15 থেকে 20 হাজার, আর সময় লাগতো 1 থেকে 2 মাস। তাও সেটা কাস্টমাইজ না, আপনি হচ্ছে যেই ডিজাইনটা পাঠাবেন, যেই সাইজটা পাঠাবেন সেটা অ্যাকচুয়ালি মিলে যাবে না। তো এত যখন সমস্যা হচ্ছিল তখন আমি চিন্তা ভাবনা করলাম যে কেন না আমি নিজেই এবার চেষ্টা করি এটা নিয়ে কাজ করার জন্য। তারপর হচ্ছে আমি পুনরায় হচ্ছে এটা নিয়ে আবার নতুন করে কাজ শুরু করলাম। প্রথম অবস্থা আমি প্লাস্টিক দিয়ে বানাইছি, মেটাল দিয়ে বানাইছি, কাঠ দিয়ে বানাইছি, মানে বিভিন্নভাবে আমি ট্রাই করছি জিনিসটাকে কতটুকু আপডেট করা যায়, কমফোর্টেবল করা যায়। একই সাথে আমার উদ্দেশ্য এখানেও ছিল যে আমি যেন রিজনেবল দিতে পারি, কারণ এখানে ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্টরা এনিমেল নিয়ে কাজ করে, তাদের জন্য একটা হুইলচেয়ার যদি আমি 5,000 টাকা রাখি সে কখনো এটা এফোর্ড করতে পারবেন এবং সেটা নিবেও না। তখন আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি যতটা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো। তখন আমি চেষ্টা করলাম যে 1,000 টাকার ধারে কাছে হচ্ছে আমি হুইলচেয়ারগুলো রাখবো, যাতে হচ্ছে সবাই এটা এফোর্ড করতে পারে এবং একই সাথে হচ্ছে বিড়ালগুলো হচ্ছে নতুন করে আবার হাঁটতে পারবে। এখন পর্যন্ত বিড়ালের হুইলচেয়ার 600+ 600-র উপরে হচ্ছে আমি বানাইছি, আর কুকুরের হুইলচেয়ার হচ্ছে 50টার উপরে, আর কুকুরের যে বেল্ট এটা হচ্ছে 10,000-এর উপরে হচ্ছে আমার সেল হয়েছে।